লোস ইস্পানোফিলোসের পক্ষ থেকে সমাগত সবাইকে আমাদের আন্তরিক ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই এবং সকলকে সুস্বাগত, যাকে স্প্যানিশে বলে una calurosa bienvenida। আজকে আমাদের ফেদেরিকো গার্সিয়া লোরকাকে নিয়ে যে উদযাপন উৎসব দুদিন ব্যাপী আমরা আয়োজন করেছি, আজ তার দ্বিতীয় এবং শেষ দিন। এই দিনে, আজকের দিনটিতে আমাদের অনুষ্ঠান মোট 3টি। আমি একটু পরেই ফেদেরিকো গার্সিয়া লোরকার নাটক এবং নাট্য ভাবনা নিয়ে কয়েকটি কথা বলবো। তারপরে যে নাটকগুলি আলোচিত হবে তার মধ্যে সবচাইতে বেশি আলোচিত লোরকার যে 3টি গ্রাম্য ট্র্যাজেডি ট্রাজেডিয়াস রুরালেস, তার থেকে অংশবিশেষ পাঠ করব আমরা লোস ইস্পানোফিলোসের সদস্যরা। তারপর একটি চায়ের বিরতি এবং দ্বিতীয়ার্ধে আমাদের এই ইস্পানোফিলোসের সদস্য অর্পিতা মুখোপাধ্যায় অত্যন্ত জরুরি একটি বিষয় নিয়ে আলোচনা করবেন। সেটা হলো লোরকার সাহিত্য সৃজনে মৃত্যু এবং জীবন। আমি আরও কিছু বন্ধুকে আশা করছি, অনেকেই আসবেন বলে কথা দিয়েছেন আসবেন, কিন্তু দেরি করতে চাই না বলে আমি আমার বক্তব্যটি শুরু করছি। ফেদেরিকো গার্সিয়া লোরকার নাটক সম্পর্কে বলার আগে আমি খুব সংক্ষিপ্তভাবে কবি এবং নাট্যকার গার্সিয়া লোরকার জীবন এবং মৃত্যু সম্পর্কে দু একটি কথা আগে বলতে চাই। ফেদেরিকো গার্সিয়া লোরকা ছিলেন স্পেনের কবি, অর্থাৎ তার জন্ম, বেড়ে ওঠা, মৃত্যু সবটাই স্পেনে। কিন্তু কোনো সাহিত্য স্রষ্টাই আসলে তো কোনো দেশের মধ্যে সীমাবদ্ধ থাকেন না, তারা দেশ কাল উত্তরণ করেন তাদের সৃজন দিয়ে। লোরকাও তাই ছিলেন। তার জন্ম হয়েছিল 1898 সালে দক্ষিণ স্পেনের আন্দালুসিয়ার ফুয়েন্তে ভাকেরোস নামে একটি জনপদে, যাকে গ্রামই বলা যায়। এখন যদিও ফুয়েন্তে ভাকেরোস আর গ্রাম নেই, বড় একটি জায়গা হয়ে গেছে। এবং তার পরিবার ছিল অত্যন্ত সংস্কৃতি মনস্ক একটি পরিবার। সেই পরিবার থেকে তিনি উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন সবচেয়ে বেশি করে সুরের সংযোগ। তার মা ছিলেন একজন অত্যন্ত দক্ষ পিয়ানোবাদক এবং তিনি পিয়ানো, গিটার এবং অন্যান্য যে বাদ্যযন্ত্রের সুরের যে মাধুর্য, সেটা তিনি তার সন্তানদের মধ্যে, বিশেষ করে লোরকার মধ্যে সঞ্চারিত করতে পেরেছিলেন। এই সুরের বোধ ছায়া ফেলেছিল লোরকার কবিতায় এবং নাটকে। বহু নাটকে লোরকা নিজে সঙ্গীত সৃষ্টি করেছেন। নাটকের নির্দেশনা এবং সঙ্গীত নির্দেশনা দুটোই তিনি করেছেন। তার কবিতার মধ্যেও, অনেক কবিতার মধ্যেই সুরের যে ঝংকার আছে সেটা পাঠক পড়লেই বুঝতে পারেন। পরে তিনি যখন কৈশোর উত্তীর্ণ হয়ে পড়াশুনোর জন্য, উচ্চতর শিক্ষার জন্য মাদ্রিদে যান, সেখানে তিনি রেসিডেন্সিয়া ছাত্রাবাসে
সেখানে থাকেন এবং সেইখানে তার কাছে উন্মুক্ত হয় সাহিত্য এবং সংস্কৃতির এক বিশাল জগৎ। তার সঙ্গে যারা ছিলেন তার থেকে বড়, তার সমবয়সী, কেউ কেউ কিছুটা ছোট, তারা সকলেই নিজের নিজের ক্ষেত্রে ছিলেন দিকপাল। তা সে কাব্যসৃজন, খুয়ান রামন খিমেনেসের মতো কবি, যিনি পরবর্তী দিনে নোবেল পুরস্কার লাভ করেছিলেন, এবং যিনি আমাদের এশিয়ায় তখন প্রথম নোবেল পুরস্কার প্রাপ্ত কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাকে স্পেনীয় পাঠকদের কাছে স্প্যানিশ অনুবাদে উপস্থাপিত করেছিলেন তিনি এবং তাঁর স্ত্রী সেনোবিয়া কাম্প্রুবি, এই দুজন মিলে। লোরকার সঙ্গে খুয়ান রামন খিমেনেসের ছিল অত্যন্ত গভীর এবং পারস্পরিক শ্রদ্ধার একটি সম্পর্ক। খুব জটিল সম্পর্ক ছিল তখনকার বিখ্যাত চিত্রকর সালভাদর দালি এবং চিত্র পরিচালক লুইস বুনুয়েলের সঙ্গে। এগুলো নিয়ে বলতে গেলে অনেক কথা বলা হয়, যেটা আমার আজকের বলার বিষয় নয়, শুধু ছুঁয়ে যাচ্ছি। এই রেসিডেন্সিয়ার মাধ্যমে লোরকার যে মরমী মনন গড়ে উঠেছিল আন্দালুসিয়ার প্রকৃতির সান্নিধ্যে এবং সেখানকার প্রান্তিক মানুষদের জীবনকে দেখে, জীবনকে বুঝে তিনি অনেকটা সময় কাটিয়েছেন যাযাবর জিপসিদের সান্নিধ্যে, এবং সেই জিপসিদের গাথা তার কবিতায়, তার নাটকে, তার সৃজনে গভীর ছাপ ফেলেছেন। যদিও লোরকাকে যে জিপসি কবি বলে অনেক সময় অভিহিত করা হয়, সেটা কিন্তু খুব সীমাবদ্ধ একটা পরিচয় হয়ে যায়। লোরকা শুধুমাত্র জিপসিদেরই কবি ছিলেন না, জিপসিদের জীবন এবং তাদের সঙ্গে বয়ে আসা বহু যুগের যে লোক কাহিনী, গাথা, বিশ্বাস, সংস্কার এবং কুসংস্কারও তার মনের মধ্যে কিন্তু গভীর ছাপ ফেলেছিল, যেগুলি পরে আমরা দেখেছি তার কাব্যসৃজনে এবং তার নাটকে। পরবর্তী সময়ে লোরকা চলে যান আমেরিকায়, কলম্বিয়া ইউনিভার্সিটিতে পড়াশুনো করতে, এবং সেখানে তিনি সংস্পর্শে আসেন একেবারে অন্য রকমের আদ্যন্ত পুঁজিবাদী সংস্কৃতির। এবং প্রথমে তিনি আমেরিকার যে স্বাধীন চেতা মনোভাব, সেটা তাকে মুগ্ধ করেছিল, কিন্তু কিছুদিন পরেই সেই মুগ্ধতা অনেকখানি প্রশমিত হয়ে তিনি বুঝতে পেরেছিলেন যে এই স্বাধীনতার আড়ালে একটা শোষণের দর্শন রয়েছে। এবং আবারও স্পেনে যে প্রান্তিক মানুষদের শোষণ, প্রান্তিক মানুষদের উপরে অত্যাচার, সেটা জিপসিদের উপরেই হোক, দরিদ্র মানুষদের উপরেই হোক বা নারীদের উপরেই হোক, তাকে ব্যথিত করেছিল। উনি দেখলেন যে আমেরিকাতেও কিন্তু সেই অত্যাচার, সেই প্রান্তিক মানুষদের উপর নিপীড়ন, সেটাও কিন্তু রয়েছে, প্রচ্ছন্নভাবে রয়েছে, অন্যভাবে রয়েছে। সেই সময় তার সুযোগ ঘটে কিউবা যাওয়ার। তখনও কিউবাতে কিন্তু কমিউনিস্ট রাজ প্রতিষ্ঠিত হয়নি, কিন্তু কিউবার মানুষদের যে বহুমাত্রিক সংস্কৃতি, যেখানে সাদা, কালো, বাদামি মানুষদের জীবন, মনন, তাদের যাপন, তাদের গান, তাদের নাচ, তাদের সব কিছু মিশে গেছে, সেইটা কিন্তু লোরকাকে ভীষণভাবে প্রাণিত করেছিল। আর্জেন্টিনায় যান তিনি, এবং সেই সময় আর্জেন্টিনায় তার সঙ্গে আলাপ হয় সেইখানে সরকারি দায়িত্বে থাকা আরেক দিকপাল কবি পাবলো নেরুদার। এবং এই দুজন কবি একে অপরের জীবনের ওপরে কিন্তু গভীর ছায়াপাত করেছিলেন। তাদের মধ্যে তৈরি হয়েছিল এক গভীর
বন্ধুত্ব, যে বন্ধুত্ব লোরকার মৃত্যুর পরেও সারা জীবন পাবলো নেরুদার জীবনে জড়িয়েছিল। পরে লোরকা আবার ফিরে আসেন নিজের দেশে স্পেনে, এবং তখন স্পেনে এর আগে যে স্বৈরতান্ত্রিক সরকার ছিল সেই সরকার অপসারিত হয়ে কিছুদিনের জন্য একটি গণতান্ত্রিক রিপাবলিকানদের সরকার আসে, এবং সেই সরকারের সময়ে লোরকা দায়িত্ব পান সংস্কৃতিকে, বিশেষ করে নাট্য সংস্কৃতি প্রসারের। তিনি লা বাররাকা নামক একটি নাট্যদল গঠন করেন। তার সে লা বাররাকার কাজ ছিল স্পেনের প্রত্যন্ত অঞ্চলে, যেখানে প্রসেনিয়াম থিয়েটার প্রবেশ করতে পারেনি, সেই অঞ্চলে অত্যন্ত সামান্য উপকরণ নিয়ে নাটককে মানুষের কাছে নিয়ে যাওয়ার। নাটক, কবিতা যেমন লোরকার অত্যন্ত প্রিয় একটা জায়গা ছিল জীবনে, নাটকও তাই। এবং তার কাছে কবিতা এবং নাটক ছিল অঙ্গাঙ্গিভাবে সম্পর্কিত। সেই সম্পর্কে লোরকা কি বলেছিলেন নিজে, সেটা আমি একটু পরে সেই আলোচনায় আসছি। লা বাররাকার মাধ্যমে লোরকার ভাবনা, লোরকার নাটক গোটা স্পেন জুড়ে ছড়িয়ে পড়ে, এবং সেই সময় বাররাকার নাট্য পরিচালনা করতে করতেই তিনি কিন্তু একের পর এক একেবারে কালোজয়ী সব নাটক লিখতে থাকেন, যার মধ্যে ছিল বোদাস দে সাংগ্রে, রক্তের বিবাহ, ইয়েরমা কথাটিকে বাংলা করলে হয় নিষ্ফলা, এবং লা কাসা দে বের্নার্দা আলবার বাড়ি। এই নাটকগুলি সম্পর্কেও আমি একটু পরে আলোচনায় আসছি। 1936 সালে ওই গণতান্ত্রিক রিপাবলিকানদের সরকার অপসারিত হয়ে স্পেনে প্রতিষ্ঠিত হয় ফ্রান্সিসকো ফ্রাঙ্কো, একেবারে আদ্যন্ত ডিকটেটর, একনায়কতন্ত্রী ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর সরকার। যে ফ্রান্সিসকো ফ্রাঙ্কো তখনকার সময় ছিলেন হিটলার মুসোলিনির দোসর। তখন গোটা ইউরোপ জুড়ে চলছে এমন একটা সময় যখন প্রথম বিশ্বযুদ্ধ হয়ে গেছে, তার যে কুফল সেটা ইউরোপে ছড়িয়ে রয়েছে, এবং ইউরোপে খুব দ্রুত বেজে উঠছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা। আমরা জানি 1936 সালের অব্যবহিত পরেই জার্মানি তার কার্যকলাপ শুরু করে হিটলারের নেতৃত্বে, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ তার যা যা ঘটবার সেইগুলো। ফ্রান্সিসকো ফ্রাঙ্কো ছিলেন সেই হিটলার মুসোলিনির দোসর সব দিক থেকেই, তার চিন্তায়, ভাবনায় এবং কার্যকলাপে। ফ্রান্সিসকো ফ্রাঙ্কো ক্ষমতা আসার পরে লা বাররাকা নাট্য আন্দোলনটি বন্ধ করে দেওয়া হয়। তাদের বক্তব্য ছিল যে এই নাট্য আন্দোলনটির মাধ্যমে স্পেনের মানুষদের কাছে যে বার্তাটি সঠিক নয়, মানে উদারপন্থী বার্তা, স্বাধীনতার বার্তা, সেগুলি পৌঁছচ্ছে, এগুলি রাষ্ট্রের জন্য ক্ষতিকারক হচ্ছে। এবং আমরা সবাই জানি সব দেশে সব কালে সব একনায়ক, তা তিনি রাজাই হন, তিনি মিলিটারি অধ্যক্ষই হন, তিনি যেই হন, তারা কিন্তু দেশদ্রোহের নাম করেই যত রকম কালাকানুন মানুষদের উপর চাপিয়ে দিয়ে থাকেন। ফ্রান্সিসকো ফ্রাঙ্কো তার ব্যতিক্রম ছিলেন না। এবং এই ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর জমানার মাত্র কিছুদিন পরেই, এই অগস্ট মাসেই, আগামী সপ্তাহেই আসছে সেই দিনটি, 18 অথবা 19 অগস্ট, এই দিনটি কেউ সঠিকভাবে বলতে পারে না, লোরকাকে বন্দি করা হয় এবং একটি প্রত্যন্ত জায়গায় নিয়ে গিয়ে তাকে হত্যা করা হয়, গুলি করে হত্যা করা হয়। লোরকাকে কোথায় সমাধিস্থ করা হয় আজ অবধি তার খোঁজ মেলেনি। লোরকার মৃত্যুর প্রায় 90 বছর হতে চলেছে, এখনও কিন্তু
ডিএনএ টেস্ট করার মতনও লোরকার দেহাবশেষ খুঁজে বার করা যায়নি। এইটুকুন আমার বলার ছিল লোরকা সম্পর্কে একটা ছোট্ট পরিচিতি হিসেবে। এবার আমি আমার বিষয়ে আসি, যেটা আমার আজকের বিষয়, লোরকার নাট্যভাবনা। নাটক নিয়ে তিনি কি ভেবেছেন, কি করেছেন এবং সেগুলি কিভাবে মানুষের জীবনের উপরে প্রভাব ফেলেছে। 1919 সাল, তখন লোরকা মাত্র 21 বছর বয়স। তখন তিনি লিখেছিলেন তার প্রথম নাটক, যে নাটকটির নাম ছিল এল মালেফিসিও দে লা মারিপোসা। বাংলায় অনুবাদ করলে তার অর্থ দাঁড়ায় প্রজাপতির মায়াজাল। এই নাটকটি একটি রূপকধর্মী নাটক ছিল, যে একটি প্রজাপতি সে আহত অবস্থায় এসে পড়ে আরশোলা আর গুবরে পোকাদের দেশে, এবং তারা শুশ্রূষা করে সেই প্রজাপতিটিকে সারিয়ে তোলে এবং এক গুবরে পোকা তার অনুরাগী হয়ে ওঠে। কিন্তু প্রজাপতি যখন সুস্থ হয়, সে তখন কিন্তু তার যে উপকারী যে পতঙ্গকুল, যারা সুদর্শন নয়, যারা হয়তো সকলের চোখে পড়ে না, বরং লোকে কিছুটা ঘৃণার চোখে, অবজ্ঞার চোখেই দেখে, তাদের আশ্রয় ছেড়ে সে নিজের জায়গায় চলে যায়, তাদের একটা মৌখিক ধন্যবাদ জ্ঞাপনও না করে। এই নাটকটি মঞ্চস্থ হয় 1919 সালের শেষ দিকে। একেবারে দর্শকের আনুকূল্য এই নাটকটি পায়নি, এবং তখন লোরকা একজন তরুণ কবি, তরুণ নাট্যকার। সবে তার প্রথম কবিতার বই বেরিয়েছে, লিব্রো দে পোয়েমাস, এটা তার প্রথম নাটক, এবং নাটক সম্পর্কে তিনি গভীর অনুরাগ তার মনে, কারণ তিনি মনে করেন কবিতাটা সিঙ্গল রিডারের জন্য, পাঠক নিজের মতন করে এককভাবে কবিতা পাঠ করবেন, কিন্তু নাটক মানুষকে একটা ভাবনায় বাঁধতে পারবে। লোরকা নিজের চিঠিতেই লিখেছেন যে নাটককে তিনি মনে করেন একটা লেখক এবং পাঠকের সামগ্রিক বিনিময়ের জায়গা। সেই জায়গা থেকে এক 21 বছরের তরুণ প্রচণ্ড হতাশ হয়ে যায়। তিনি মনে করেন, তিনি ভাবেন যে আর উনি নাটক লিখবেনই না, আমি নাটক লেখার যোগ্যই নই। এটাও তিনি উল্লেখ করেন যে আমার মনে হয় নাটক মাধ্যমটা আমার জন্য নয়। ফলে তিনি তার পরের নাটক, সেটা ঠিক নাটক নয়, সেটার নাম ছিল তিতেরেস দে কাচিপোরা। এই নাটকটি 22 সালে উনি মঞ্চস্থ করেন। সেটা ছিল একটা পুতুল নাটক, একটা রূপকথার পুতুল নাটক। এই নাটকটি আংশিকভাবে সফল হয়, কারণ স্পেনে পুতুল নাটকের একটা দীর্ঘ ঐতিহ্য আছে। যেমন আমাদের রাজস্থান, গুজরাটে পুতুল নাটকের পুতুলদের দিয়ে নাটক করানো বা মানুষ পুতুল সেজে নাটক করছে, এই দু ধরনের নাট্যশৈলীরই এখানে আমরা দেখি, রাজস্থানে, গুজরাটে, স্পেনেও তাই। এবং জানলে খুব অবাক লাগবে, এই শৈলীটা স্পেনে কিন্তু এসেছিল আসলে ভারতবর্ষ থেকে। জিপসিদের মাধ্যমে, জিপসিদের একটা রুট ছিল, সেই রুটটা হচ্ছে, যদি কেউ লাচেদ্রোম বলে একটা ডকুমেন্টারি আছে, যদি কেউ দেখে থাকেন, সেখানে খুব সুন্দর করে বর্ণনা করা আছে যে রাজস্থানের অঞ্চল থেকে মরুভূমির পাশ কাটিয়ে, এখন যেটা পাকিস্তান, সেখান দিয়ে গিয়ে ইরানের ভেতর দিয়ে, টার্কির মধ্য দিয়ে, তারপরে ভূমধ্যসাগরের কিনারা ঘেঁষে পূর্ব ইউরোপে গিয়ে পৌঁছচ্ছে জিপসিরা। সেখান থেকে তারা পূর্ব ইউরোপের মধ্য দিয়ে পশ্চিম ইউরোপে ঢুকে ভিয়েনা ক্রস করে ধীরে ধীরে তারা গিয়ে শেষ পর্যন্ত থামছে স্পেনে।
এবং এটা যেই সময়ের কথা, তখন স্পেনে মুরদের সাম্রাজ্য ছিল। স্পেনে মুর মানে আরবীয়দের, আফ্রিকান আরবীয়দের একটা দীর্ঘ 8 শতকের সাম্রাজ্য কিন্তু স্পেনে ছিল। ফলে স্পেনের সংস্কৃতি ইউরোপের অন্যান্য দেশের সংস্কৃতি থেকে অনেকটা আলাদা। এর মধ্যে মিশেছে ইন্দো ইরানিয়ান সংস্কৃতি, মিশেছে আরবীয় সংস্কৃতি, মিশেছে আফ্রিকার সংস্কৃতি। সেই জন্য ইউরোপের অন্য কোনো দেশ সংস্কৃতির সঙ্গে স্পেনের সংস্কৃতিকে এক করে কিন্তু দেখা যাবে না, অনেকটা ভিন্ন। এবং এই পুতুল নাটক লোরকার একটা মোটামুটি মানুষের আগ্রহ তৈরি করে, এবং তার স্ক্রিপ্ট যেটা, পুতুল নাটকের যে গল্পটা, সেটা কিন্তু মানুষের খুব ভালো লাগে। ফলে লোরকার মধ্যে একটা আশা তৈরি হয় যে ঠিক আছে, আমি তাহলে নাটক লিখতে পারবো বা করতে পারবো, বা আমার নাটক লেখার বা নির্দেশনা করার ক্ষমতাটাকে অত ছোট করে না দেখলেও আমার চলবে। ওর তৃতীয় নাটক ছিল এটা ঐতিহাসিক এবং আদ্যন্ত রাজনৈতিক একটি নাটক। সেই নাটকটির নাম হচ্ছে মারিয়ানা পিনেদা। আমি একটু আগেই বলছিলাম যে ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর আগে স্পেনে কিন্তু একটা ডিক্টেটরশিপ রেজিম চলছিল, যেটার একটা খুব সাময়িক বিরতি দিয়ে রিপাবলিকানদের সরকার এসেছিল। সেই ডিক্টেটরশিপ তখনও চলছে। ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর মতন অত দাঁত নখ বার করা ডিক্টেটরশিপ না হলেও ডিক্টেটরশিপ বটে, যেখানে মানুষের বাক স্বাধীনতার উপরে হস্তক্ষেপ ছিল, যেখানে মানুষের লেখালেখি, সংস্কৃতি সমস্ত কিছুকেই ভীষণভাবে আতশকাঁচের তলায় রেখে দেখা হতো যে এটা কোনোভাবে ডিক্টেটরশিপের বিরুদ্ধে কোনো কথা বলছে কিনা। লোরকা সেই জন্য এক কৌশল অবলম্বন করলেন। তিনি সরাসরি ডিক্টেটরশিপের বিরুদ্ধে কোনো কথা বললেন না, কারণ উনি জানতেন সেটা যদি উনি বলেন, সরকার থেকে এই নাটকটিকে মঞ্চস্থ হতে দেওয়া হবে না। উনি একটা 100 বছর আগেকার একটি ঐতিহাসিক বিষয়কে নাটকে নিয়ে এলেন। 100 বছর আগে তখনও স্পেনে পুরো দমে রাজতন্ত্র বহাল ছিল। 7ম ফার্ডিনান্দের রাজত্বকালের কথা সেটা। 7ম ফার্ডিনান্দও কিন্তু একজন, রাজারা তো একনায়ক হয়েই থাকেন, কিন্তু তিনি ছিলেন একেবারে একজন স্বৈরতান্ত্রিক শাসক। সেই সময়ে একটা প্রজা বিদ্রোহ হয়েছিল, মূলত কৃষকদের বিদ্রোহ। সেখানে এক কৃষক কন্যা মারিয়ানা পিনেদা সেই বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন, এবং সেটা ছিল প্রথম কোনো নারীর নেতৃত্ব, কোনো নারীর একটা সরাসরি লড়াইয়ের সামনে আসা। এটা হচ্ছে 19বিংশ শতাব্দীর একটা ঘটনা। এতে স্পেন, আমি আগেই বলেছি যে স্পেন কিন্তু পশ্চিম ইউরোপের তুলনায় অনেক বেশি প্রাচ্য ভাবাপন্ন একটা দেশ ছিল। সেখানে নারীদের স্থান কিন্তু ছিল অনেকখানি পিছিয়ে। নারীদের কিন্তু লোরকার নাটক পড়লে বা শুনলে বোঝা যাবে যে ওই সময় আমাদের দেশের নারীদের যে চোখে দেখা হতো, তৎকালীন স্পেনেও নারীদের কিন্তু সে চোখেই দেখা হতো। ফলে একটি মেয়ে, একটি কৃষক পরিবারের মেয়ে, সে একটা রাজতন্ত্র বিরোধী রাজদ্রোহে নেতৃত্ব দিচ্ছে, এটা একটা সাংঘাতিক বিষয় হয়ে ওঠে যারা তখন শাসন ক্ষমতায় ছিল তাদের কাছে। মারিয়ানা পিনেদার বিরুদ্ধে কিন্তু খুব বড় কোনো অভিযোগ কেউ করতে পারেনি, কারণ আন্দোলনটা সশস্ত্র ছিল না, ঘেরাওয়ের আন্দোলন ছিল। কৃষকরা তাদের যে ফসল, সেই ফসল থেকে কর দিতে অস্বীকার করেছিল,
এগুলো ঐতিহাসিক তথ্য। কিন্তু মারিয়ানা পিনেদাকে বন্দি করা হয়। মারিয়ানা পিনেদার যে প্রেমিক ছিলেন পেদ্রো সোটোমায়ার, তাকে বন্দি করা হয় এবং পরে পেদ্রো সোটোমায়ারকে মারিয়ানা পিনেদার বিরুদ্ধে রাজসাক্ষী করা হয়। মারিয়ানা পিনেদার মৃত্যুদণ্ড ঘটে, ফাঁসিতে তিনি মৃত্যুবরণ করেন। এই নাটকটিকে বিষয়বস্তু করে লোরকা যে পুরোপুরি ইতিহাসকে অনুসরণ করেছিলেন তা নয়, কারণ পুরোপুরি ইতিহাসকে অনুসরণ করা লোরকার উদ্দেশ্যও ছিল না। তিনি মারিয়ানা পিনেদাকে ব্যবহার করেছিলেন একটি রূপক হিসেবে। একটা স্বৈরতান্ত্রিক সরকারের বিরুদ্ধে আওয়াজ তোলা একটি রূপক হিসেবে তিনি মারিয়ানা পিনেদার কাহিনীটিকে ব্যবহার করেছিলেন। এই নাটকটি কিন্তু অসম্ভব জনপ্রিয়তা অর্জন করে, মানে দিনের পর দিন এই নাটকটি অভিনীত হতে থাকে এবং লোরকা নাট্যকার হিসেবে খ্যাতি লাভ করেন, যে কারণে উনি পরবর্তী দিনে নিজের জীবৎকালে উনি নিজের প্রথম নাটক হিসেবে প্রজাপতির মায়াজাল বা এল মালেফিসিও দে লা মারিপোসার পরিবর্তে মারিয়ানা পিনেদাকে নিজের প্রথম নাটক হিসেবে উল্লেখ করতেন। কারণ ওর বক্তব্য ছিল যে প্রজাপতির মায়াজাল শুধু একটা প্রয়োগমূলক, একটা পরীক্ষামূলক নাটক ছিল যেটা সাফল্য পায়নি, কিন্তু উনি আসলে যেভাবে নাটক উপস্থাপিত করতে চেয়েছিলেন মারিয়ানা পিনেদা ছিল সেই নাটক। তার পরের নাটকটিও খুব বিখ্যাত নাটক, সেটি একেবারে বিশ্ব সাহিত্যের একটা মানে সাড়া জাগানো নাটক, লা সাপাতেরা প্রদিখিওসা, তার মানে বুদ্ধিবতী মুচি বউ। মুচি বউয়ের নাম নেই, নাম উল্লেখ করেননি। গল্পটা খুব মজার, কমেডি। এটা একটি কিশোরী মেয়ে, 16-17 বছরের একটি মেয়ে একজন বয়স্ক মুচির সঙ্গে তার বিয়ে হয়েছিল। মেয়েটি সুন্দরী এবং মেয়েটি মুখরা, কিন্তু তার মনটা একেবারে পরিষ্কার। মেয়েটির যেমন হয় কিশোরী বেলায় অনেক স্বপ্ন থাকে, রাজপুত্রের মতন বর হবে, সে তাকে সুখে সমৃদ্ধিতে ভরিয়ে রাখবে, তার সঙ্গে মানানসই হবে চেহারার দিক থেকে, কিন্তু তেমনটা তার জীবনে ঘটেনি। তার বর সর্বক্ষণ কাজ নিয়ে ব্যস্ত, রোজগার করতে চায়, সংসারে আরও অর্থাগম হোক সেটা চায়। ফলে সে তার কিশোরী বধূটির যে কী ইচ্ছা সেটা সে সবসময় বুঝতেও পারে না। মেয়েটির মধ্যে ক্ষোভ তৈরি হতে থাকে। ক্ষোভ তৈরি হতে হতে তার মনে হয় আমার জীবনটাই ব্যর্থ, এবং তার মধ্যে যে একটা ক্ষোভ তৈরি হচ্ছে সেটা কিন্তু তার আপাত উদাসীন স্বামীর চোখ এড়ায় না। সে বলে যে আমি কিছুদিনের জন্য একটা কাজে আমি বাইরে যাব, তুমি সাবধানে থেকো, বলে সে চলে যায়। তারপরে সে ছদ্মবেশে ফিরে আসে একজন পুতুলওয়ালা হয়ে, এবং সে বেশ নিজে দাড়ি টাড়ি লাগিয়ে নানা রকম কৌশল করে সে একটা ছদ্মবেশ নেয়। এই গল্পটা আপাতভাবে হয়তো মনে হবে দূর, এটা হয় নাকি, কিন্তু কিছুদিন আগে এই থিমটার ওপরেই একটা সিনেমা হয়ে গেছিলো। শাহরুখ খান ছিল, আর কে ছিল আমার মনে নেই, আমি সিনেমাটা দেখিনি, কিন্তু সেটা রিভিউ পড়েছিলাম আনন্দবাজারে। তার মানে আজকে একবিংশ শতাব্দীতেও কিন্তু এই বিষয়টাকে নিয়ে একটা সিনেমা হয়, লোকে সেটাকে টিকিট কেটে হলে গিয়েও দেখেও। কাজেই এটা নিয়ে কিন্তু আজকে 100 বছর আগে এটা ভাবলে চলবে না যে এটা কিন্তু একটা অবাস্তব কথা। আর তাছাড়া নাটকের মধ্যে অবাস্তবতা কিন্তু থাকে, গল্পের মধ্যে থাকে, উপন্যাসের মধ্যে থাকে, সেটা ধরে নিয়েই বলছি। সেই পুতুলওয়ালা সেজে সেই মুচিই ফিরে এলো,
সেই যে মুচি যার নাম লোরকা এখানে উল্লেখ করেননি, মুচি মুচি সাপাতেরো আর তার বউ সাপাতেরা। এই পুতুলওয়ালা সেজে আসা মুচি সে বেশ এই মেয়েটিকে, যাকে একদম মানে পথ চলতি বাংলায় বলে পটাবার চেষ্টা করতে থাকে। মেয়েটির প্রথম দিকে ভালোও লাগে, বেশ ভালো মিষ্টি মিষ্টি কথা বলছে। তারপরে যখন মেয়েটি বেশ কিছুদিন তার স্বামীকে দেখেনি, এই লোকটা সমানে তার মন জয় করার চেষ্টা করে যাচ্ছে, তখন এই মুচি বউ কিন্তু তার স্বামীকে মিস করতে শুরু করে। ওই লোকটা কি করতো, আচ্ছা ও কি এখন করছে, কেমন আছে, কিভাবে চলছে, কে ওর যত্ন নিচ্ছে, এই করতে করতে একটা সময় ও বুঝতে পারে যে ও এই একটা বিদ্যুৎ চমকের মতন একটা প্রেমের ঝলকানিতে ও ভেসে যেতে চায় না, বরং ও আস্তে আস্তে একটা 16 বছরের কিশোরী, 18 বছরের কিশোরী পরিণত হয়। সে বোঝে বাইরের রূপ বা বাইরের আঙ্গিকটাই বড় কথা নয়, আমার যে স্বামী আসলে সে একজন ভালো মানুষ, এবং এই ভালো মানুষটির সঙ্গে থাকা আমাকে দীর্ঘদিন ধরে ভালো রাখবে, উল্টোটা নয় যে একটা হঠাৎ একটা চমক দেওয়া একটা সম্পর্কের মধ্যে গেলে তার পরিণতি যে ভালো হবে তার কোনো মানে নেই। কিন্তু এই লোকটি কিন্তু আমাকে ভালো রাখবে, এবং মুচি বউ যখন সেটা বুঝতে পারে, যখন সে সেটা অনুভব করে, অনুধাবন করে, সেই পুতুলওয়ালার সঙ্গেও কিন্তু সে সেটা বলে যে না, আমি তোমার সঙ্গে ভেসে যেতে চাই না, আমি আমার জায়গাতেই থাকতে চাই। এবং তখন মধুরেণ সমাপয়, পুতুলওয়ালা চলে যায়, আবার সেই মুচি ফিরে আসে। এবং এই নাটকটা কিন্তু শুধু স্পেন নয়, স্পেনের গণ্ডি ছাড়িয়ে ইউরোপের অনেকগুলি ভাষায় অনুদিত হয়, মঞ্চস্থ হয়, এবং এখনও এই সাপাতেরা প্রদিক্ষিওসা বুদ্ধিমতী মুচি বউ নিয়ে অনেক কটা সিনেমা হয়েছে, মঞ্চে নাটক হয়েছে, জানি না বাংলাতে হয়েছে কিনা, কিন্তু হয়েছে। আচ্ছা, এখানে মুচি বউকে বুদ্ধিমতী বলা হলো কেন? বুদ্ধিটা কি? আমরা বেশিরভাগ সময় ভাবি বুদ্ধি মানে নলেজ, সবসময় যে নলেজ তা নয়। বুদ্ধি মানে বুঝতে শেখা, বোঝা, ভেতর থেকে অনুভব করা, অনুধাবন করা। নইলে পরে এই মুচি বউ একটি সাধারণ মেয়ে, একটা গ্রামের মেয়ে, তার সেরকম বিদ্যা বুদ্ধিও নেই, কিন্তু সে বুদ্ধিমতী। প্রদিক্ষিওসা, বাংলায় আমরা বুদ্ধিমতী বলি বটে, কিন্তু প্রদিক্ষিওসা কথাটার অর্থ কিন্তু ঠিক আমরা যে অর্থে বুদ্ধিমতী বলি তা নয়। প্রদিক্ষিওসা হচ্ছে মানে বাস্তব বুদ্ধি সম্পন্ন। প্রদিক্ষিওসা কথাটার মানে বাস্তব বুদ্ধি সম্পন্ন। কিন্তু এখন যদি একটা নাটকের নাম লিখি বাস্তব বুদ্ধি সম্পন্ন মুচি বউ, তাহলে তো সেটা শুনতে ভালো লাগবে না। সেই জন্য এটার অনুবাদ যারা করেছেন তারা এটাকে বুদ্ধিমতী মুচি বউ বলেই আখ্যা দিয়েছেন। এরপরে পরের নাটকটি, সেটিও খুবই ইন্টারেস্টিং একটি গল্প, সেটা হচ্ছে আমোর দে দোন পেরলিম্পিন কন বেলিসা এনসুখারদিন। এটা 1926 সালে লেখা হয় এবং অব্যবহিত পরেই সেটা মঞ্চস্থ হয়। এখানে এটাও একটা খুব এইরকমই একটা গল্প, রূপ এবং অরূপের গল্প। সেখানে এক মধ্যবয়সী, অত্যন্ত ধনী এবং অত্যন্ত সম্ভ্রান্ত একজন মানুষ একা থাকেন, তিনি দোন পেরলিম্পিন। তার যে গৃহকর্ম সহায়িকা এবং সে তার ধাত্রীও বটে, সেই
মহিলা বারবার ওকে বলতে থাকে, বাছা তুমি এবারে বিয়ে থা করো, আমি আর তোমার দায়িত্ব নিতে পারছি না। অনেকবার বলা টলার পরে বলে এই কাকে বিয়ে করব, কি বিয়ে? তখন বলে ওই তো উল্টো দিকের বাড়িতেই তো বেলিসা বলে একটা মেয়ে আছে, তুমি যদি বলো আমি কথা চালাই। বেলিসা অপরূপ সুন্দরী এবং কম বয়সী, ওই 18-19 বছর বয়স। তো দোন পেরলিম্পিন বেলিসাকে দেখেন উনি, বলেন আচ্ছা তুমি বলছো যখন, তুমি আমার ভালোর জন্যই বলছো নিশ্চয়ই, তা তুমি কথা চালাও। বেলিসার মা অত্যন্ত লোভী মহিলা, তিনি দেখেন যে এই লোকটার কতদিন বাঁচবে, এবং যদি বাঁচেও আমার মেয়ের হাতে অগাধ সম্পত্তি আসবে, তারপরে আমার মেয়ে ব্যভিচার করলেই বা কে ঠেকাতে পারবে। সে মেয়েকে বেশ বুঝিয়ে সুঝিয়ে রাজি করালো যে তুই কিভাবে থাকবি তুই কল্পনা করতে পারছিস না, এরকম স্বপ্ন মানুষ দেখতে পারে না তুই যেভাবে থাকবি। বেলিসা কোনো রকমের নিমরাজি হয়ে আচ্ছা ঠিক আছে। এতদিন পর্যন্ত দোন পেরলিম্পিনের মেয়েদের নিয়ে কোনো আগ্রহ ছিল না, যে কারণে সে বিয়ে থা করেনি। বিয়ে যখন হলো, সে বউ তো এরকম এত দূর অবধি ওড়না টেনে চার্চ থেকে বাড়ি এলো। এবারে সন্ধেবেলায় একটা পার্টি হবে, সেই পার্টির জন্য বেলিসা তৈরি হচ্ছে ঘরে দরজা বন্ধ করে। দোন পেরলিম্পিন দরজার যে কি হোলের মধ্য দিয়ে চোখ রেখে তিনি বেলিসার পোশাক পরিবর্তন দেখতে গিয়ে তিনি প্রথম জীবনে নারীর আকর্ষণ বোধ করলেন। কিন্তু বেলিসা তো তার প্রতি আকর্ষিত নয়, সেটা ওনার বুঝতে মোটেই সময় লাগলো না যে বেলিসা তার প্রতি মোটেই আকৃষ্ট নয়। তাহলে উনি তখন বেলিসাকে পথে আনার জন্য একটা পন্থা অবলম্বন করলেন। সে অবলম্বন হচ্ছে, তিনি তার ওই যে কর্মসহায়িকাটি বা ধাত্রীটি ছিল, তার হাত দিয়ে তিনি বেলিসাকে কিছু প্রেমপত্র পাঠাতে লাগলেন। বেলিসা সেই প্রেমপত্র পড়ে একেবারে গলে গেল, যে কী অপূর্ব লেখা, আহা এই লোকটা আমার জীবনে এলো না, কে একটা আধ বুড়োকে আমার মা আমার সঙ্গে জুতে দিল। এবার সে তো সেই প্রেমিকের প্রেমপত্রের উত্তর দিচ্ছে, সেই উত্তরও তো আসলে দন পেরলিম্পিনের কাছেই যাচ্ছে, এবং যত সেই উত্তর যাচ্ছে তত উনি ওনার যৌবন ফিরে পাচ্ছেন। ওনার মধ্যে যে একজন পুরুষ মানুষ যৌবনকে যেভাবে দেখে, সেই আবেগ, সেই উত্তেজনা, সেই শারীরিক কামনা সব কিছুই তার মধ্যে জেগে উঠতে থাকছে। এবং তখন তিনি নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছেন, যে নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন। উনি একটা বিশাল লাল টুপি পরে দূর থেকে বেলিসার সঙ্গে দেখা করছেন, বেলিসাকে হাত নাড়ছেন, এবং তারপরে চিঠি, সামনে দেখা হচ্ছে না। যেদিন দেখা হওয়ার কথা, বাগানে উনি একটা অ্যাপয়েন্টমেন্ট করলেন যে ওই দোন পেরলিম্পিনেরই বাগানে সেই লাল টুপিওয়ালা প্রেমিক সে আসবে। লালটা বোঝাই যাচ্ছে, লাল হচ্ছে কামনার রং, সেই কামনার রং টুপি পরা সেই মানুষটা আসবে এবং তার সঙ্গে বেলিসার দেখা হবে। বেলিসা তখন গেছে দেখা করতে, কিন্তু তখন দোন পেরলিম্পিন যেন তার নিজেরই অপর সত্তার সঙ্গে ডুয়েলে নামেন এবং নিজের ছুরিতে নিজেই নিহত হন। এইটাকে আমরা এইভাবে ব্যাখ্যা করতে পারি যে আসলে দোন পেরলিম্পিন নিজের উপরে নিজের আবেগটা ওনার মধ্যে একেবারে পুরোপুরি জেগে উঠেছে, কিন্তু উনি জানেন যে এই শরীর নিয়ে যখন উনি বেলিসার সামনে আসবেন, তখন কিন্তু বেলিসা ওর মন, ওর আবেগ, ওর কোনো কিছুকেই গুরুত্ব দেবে না, সেটা একটা ভয়ঙ্কর ডিজাস্টার হবে। হয়তো সেই জায়গা থেকেই তিনি নিজেকেই নিজে প্রতিদ্বন্দ্বী হিসেবে, নিজের সঙ্গে তো আর ডুয়েল লড়া যায় না, আসলে এটাকে আমরা আত্মহত্যা হিসেবেই ব্যাখ্যা করতে পারি। এবং বেলিসা কিন্তু তখন যখন বুঝতে পারে যে তার স্বামী এবং তার প্রেমিক আসলে একটাই লোক, সে প্রথম ভালোবাসাকে উপলব্ধি করতে পারে। যদিও অনেক দেরি হয়ে গেছে,
কিন্তু এতদিন অবধি যে মেয়েটা শুধু নিজের মার্বেল পাথরের মতন শরীর, তার পোশাক, তার চোখ, তার বাইরের অবয়বকে নিয়ে গর্বিত হয়েছে, এতদিন পরে তার মনের মধ্যে যেন লাল গোলাপ ফুটে উঠল। এর পরের দুটি নাটক আমি খুব ছোট করে বলছি। একটা এল পুবলিকো, এটা লেখা হয়েছিল 1930 সালে, এর বাংলা অর্থ হচ্ছে জনগণ। এই নাটকটি লোরকা জীবিত অবস্থায় মঞ্চস্থ করেননি, কারণ উনি জানতেন ওটা মঞ্চস্থ করা যাবে না। কারণ এই নাটকে লোরকা নিজে ছিলেন সমকামী এবং তিনি কিন্তু তার ওরিয়েন্টেশনটাকে কখনো লুকোননি। নানাভাবে, আমি কিন্তু সেই সময়ের কথা বলছি যখন সমকামিতাকে আইনের চোখে অপরাধ বলে গণ্য করা হতো। রাষ্ট্র ব্যবস্থা এবং চার্চ কোনোটাই কিন্তু সমকামিতাকে মান্যতা দেওয়া দূরে থাক, সেটাকে স্বাভাবিক বা প্যারাস্বাভাবিক বলেও মনে করতো না। ওটা অন্যায়, ওটা অপরাধ, ওটা পাপ। সেই সময়ও কিন্তু লোরকা নানাভাবে, কেন সেটার প্রসঙ্গে আমি জাস্ট এরপরে আসছি, উনি কিন্তু নিজের সেক্সুয়াল ওরিয়েন্টেশন যেটা, সেটাকে উনি কখনো লুকোননি। এই পুবলিকো বা জনগণ নাটকটিতে তিনি কিন্তু খুব দৃঢ়তার সঙ্গে সমকামিতারও পক্ষে সওয়াল করেছেন। তার বক্তব্য, যেটা আমরা এখনও সওয়াল করতে ভয় পাই, যে এটা একটা মানুষের ব্যক্তিগত স্বাধীনতার প্রশ্ন। এই ব্যক্তিগত স্বাধীনতা কারুর হুকুম মেনে চলবে না। লোরকা আসলে ছিলেন সমস্ত রকম স্বাধীনতার পক্ষে দাঁড়ানো একজন সৈনিক, এবং তিনি প্রাণও দিয়েছিলেন কিন্তু স্বাধীনতার পক্ষে দাঁড়িয়ে। নিজের মতন করে বাঁচার স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, লেখার স্বাধীনতা, নিজের ভাবনা চিন্তা প্রকাশ করার স্বাধীনতা, সেই স্বাধীনতার পক্ষে বলতে গিয়েই লোরকা কিন্তু প্রাণ দিয়েছিলেন। এবং লোরকা কিন্তু জানতেন তার প্রাণ সংশয় হতে পারে, কিন্তু তিনি নিজের কথা নিজের মাটিতে দাঁড়িয়ে বলবেন বলে তিনি বারবার বিদেশে চলে যাওয়ার, নিজের প্রাণ বাঁচাবার সুযোগ আসা সত্ত্বেও, বন্ধুরা তাকে বারবার পরামর্শ দেওয়া সত্ত্বেও লোরকা কিন্তু স্পেনে ফিরে এসেছেন, আন্দালুসিয়ায় ফিরে এসেছেন। এবং তার যে অমর নাটক তিনটি, যেটার কথা আমি এক্ষুনি আসব, সেই তিনটি নাটকও কিন্তু রচিত হয়েছে তার মাতৃভূমি আন্দালুসিয়ারই পটভূমিকায়। পুবলিকো নাটকটি লোরকা জানতেন যে এটাকে মঞ্চস্থ করতে দেওয়া হবে না, উনি চেষ্টাও করেননি। উনি ওর ভাই এবং খুব কাছের বন্ধু ফ্রান্সিসকো গার্সিয়া লোরকাকে বলেছিলেন, আমার যদি কিছু হয়ে যায় এই ম্যানুস্ক্রিপ্টটাকে তোমরা পুড়িয়ে দিও। যদিও সেটা করা হয়নি, কারণ একটা 1930 সালে দাঁড়িয়ে সমকামিতার পক্ষে সওয়াল করা একটা নাটক আর কেউ লিখেছে বলে কিন্তু আমাদের জানা নেই। তখন কিন্তু অনেকেই তাদের সেক্সুয়াল ওরিয়েন্টেশনটা অন্যরকম ছিল। অস্কার ওয়াইল্ড ছিলেন, আরও অনেকে ছিলেন, কিন্তু লোরকার মতন এত সোচ্চার আর কেউ ছিলেন না। এরপরে নাটক ছিল আসি কে পাসান 5 años। এই নাটকটিও মঞ্চস্থ হয়েছিল 1931 সালে। একটি খুব রূপকধর্মী নাটক, যে এক বাগদত্ত যুগল, তাদের যে পুরুষ সে বলেছিল যে আমরা একে অন্যের সঙ্গে থাকার মতন কিনা, আমরা বাগদানের পরে 5 বছর অপেক্ষা করব, তারপরে যদি আমরা একে অন্যের সঙ্গে থাকতে পারি তুমি আমার জন্য তাহলে 5 বছর অপেক্ষা করো। মেয়েটিকে সে বলে দেয়। তারপরে তাদের মধ্যে দেখা সাক্ষাৎ খুব একটা হয় না। 5 বছর পরে দেখা গেল মেয়েটি তার সম্পর্কে আগ্রহ হারিয়ে ফেলেছে। মানে ছেলেটি যে ভাবছিল 5 বছর ধরে এই মেয়েটি অপেক্ষা করে থাকুক আমার জন্য, বাস্তবতা যেটা হলো যে মেয়েটি তখন তাকে বলছে যে না, আমার আর এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাবার ইচ্ছা নেই। এবং তার অব্যবহিত পরেই ছেলেটি কোনো এক
অজানা আততায়ীর হাতে খুন হয়ে যায়। তো সেখানে লোরকার যে ওই ভাই ফ্রান্সিসকো গার্সিয়া লোরকা, যিনি নাট্য সমালোচকও ছিলেন, তিনি বলেছিলেন যে এখানে হন্তারক হচ্ছে সময়, সময়ের হাতে সে খুন হয়েছে। সত্যি সত্যি খুন হয়েছে নাকি তার মানে অস্তিত্বটাই অর্থহীন হয়ে গেছে, সেটা রূপকধর্মিতাতেই রইল। এবার আমি আসছি লোরকার যে 3টি নাটক বিশ্ববিখ্যাত, সেই 3টি নাটকের প্রসঙ্গে, যেগুলোকে একসঙ্গে বলা হয় রুরাল ট্র্যাজেডিস। রুরাল ট্র্যাজেডিস কেন? কারণ সেগুলির প্রত্যেকটারই প্রেক্ষিত গ্রাম, এবং তার যে পরিসরে লোরকা বড় হয়েছেন সেই দক্ষিণ স্পেনের আন্দালুসিয়ার গ্রাম। সেই পটভূমিতে তিনি 1932 সালে লিখেছিলেন বোদাস দে সাংগ্রে, যেটি অনুদিত হয়েছে। এই 3টি নাটক আমি খুব গর্বের সঙ্গে বলতে পারি, এই বছর বইমেলায় আমাদের লোস ইস্পানোফিলোসের সদস্যদের পক্ষ থেকে এই 3টি নাটক অনুদিত হয়েছে। এগুলির পাঠ আমরা একটু পরেই শুনব কিছুটা অংশের। এই রক্তের বিবাহ বা বোদাস দে সাংগ্রের অনুবাদ করেছেন আমাদের বন্ধু অর্পিতা মুখোপাধ্যায়। ইয়েরমা বা নিষ্ফলা এই নাটকটির অনুবাদ করেছেন সর্বরী গড়াই। আর লা কাসা দে বের্নার্দা আলবা বা বের্নার্দা আলবার বাড়ির, এটির অনুবাদ আমার। এই যে 3টি নাটকের কথা আমি বলছি, এগুলির মধ্যে অনেক জায়গা থেকে আসা অনেক রকমের ভাব এসে মিশেছে। এর মধ্যে রয়েছে বোদাস দে সাংগ্রেতে তো বিশেষ করে গ্রিক ট্র্যাজেডির যে ডেস্টিনি, সেই ডেস্টিনির কনসেপ্ট, কোরাসের কনসেপ্ট, এবং মানুষ যে আসলে তার ভাগ্যের কাছে অসহায়, সেই বার্তাটা লোরকা তুলে ধরেছেন। এই যে 3টি নাটকের কথা আমি বলছি, এই 3টি নাটকেরই বাস্তব প্রেক্ষিত ছিল লোরকার জীবনে। বোদাস দে সাংগ্রের যে গল্প, সেটা হচ্ছে যে একটি মেয়ে, সেই মেয়েটির একজন প্রেমিক ছিল এক সময়, কিন্তু সেই প্রেমিকের সঙ্গে তার বিয়ে হতে পারেনি। সেই প্রেমিকের অন্যত্র বিয়ে হয়, তার একটি সন্তানও আছে। এই মেয়েটির বিয়ে ঠিক হয় এমন একটি ছেলের সঙ্গে যাদের তার পূর্ব প্রেমিকের সঙ্গে একটা বংশানুক্রমিক শত্রুতা আছে। ফলে তাদের মধ্যে একটা দ্বিধা রয়েছে যে এই মেয়েটি তাদের পরিবারের পক্ষে উপযুক্ত কিনা। কিন্তু শেষ পর্যন্ত সমস্ত দ্বিধা কাটিয়ে বিয়েটা হয়। কিন্তু বিয়ের আগে থেকেই বোঝা যাচ্ছে যে একটা সংকটের মেঘ ঘনিয়ে আসছে, কারণ মেয়েটির যে পূর্ব প্রেমিক সে কিন্তু বসে নেই, তার কিন্তু অহমিকাতে লাগছে। সে নিজে বিয়ে করেছে, বেশ করেছে, কিন্তু তার প্রেমিকা, পূর্ব প্রেমিকা আর কারোর হয়ে যাচ্ছে, এটা কিন্তু সে মোটেই নিতে পারছে না। ফলে মেয়েটি তার বিয়ের রাতেই, যে রাত্রিরে সে কমলালেবু ফুলের মুকুট পরে বিয়ে করেছিল, সেই অবস্থায় সে তার পূর্ব প্রেমিকের সঙ্গে পালিয়ে যায়। এবার বোঝাই যাচ্ছে যে এটা কীরকম একবারে আগুনে ঘৃতাহুতি পড়ল। একেই তো তাদের মধ্যে একটা পারিবারিক শত্রুতা ছিলই, আর তার মধ্যে একটা সদ্যবিবাহিত মেয়ে তার পূর্ব প্রেমিকের সঙ্গে পালিয়ে যাচ্ছে। এইটা একটা অসম্ভব জায়গায় পৌঁছে গেল। এবং তারপরেই আমরা দেখছি কোরাসের আবির্ভাব। কাঠুরিয়ারা আসছে, যারা এদের প্রাণ বাঁচাতে চায়, যতই হোক প্রেমিক তো। আর আসছে চাঁদ, অশুভ চাঁদ। লোরকার কবিতায় কিন্তু কোথাও চাঁদ সৌন্দর্যের প্রতীক নয়। একটা কবিতা কেউ দেখাতে পারবে না যেখানে লোরকা চাঁদকে সৌন্দর্যের প্রতীক হিসেবে দেখিয়েছেন। লোরকার কাছে চাঁদ হচ্ছে মৃত্যুর প্রতীক। কমলা রঙের চাঁদ মানে মৃত্যুর পূর্বাভাস। আর একজন ভিখারিনী, যে আসলে মৃত্যু, যে ভিক্ষা করতে এসেছে তরতাজা প্রাণ দুটিকে। কার দুটি প্রাণ? প্রেমিকের এবং স্বামীর।
স্বামী ন্যাচারালি সে ওদের পিছু নেয় ঘোড়ায় চড়ে এবং তাদের মধ্যে লড়াই হয়, এবং লড়াইতে অদ্ভুত ব্যাপার, একটা ছুরিতে দুজন মারা যায়। এবং সেই ছুরির কথা কিন্তু শুরুতেই বলছে, নাটকের শুরুতেই, যে মানে চুলোয় যাক, জাহান্নামে যাক, সেই লোকটা যে ছুরি আবিষ্কার করেছিল। এই যে মারণাস্ত্র, এখানে কিন্তু আমি বলবো যে এই নাটকের মধ্য দিয়ে মারণাস্ত্রের বিরুদ্ধেও একটা প্রতিবাদ কিন্তু লোরকা রেখে গেছেন। আসলে মানুষকে হত্যা করার তো নানা উপায় আছে। আমরা দেখব 3টি নাটকে 3 রকমের হত্যা সংঘটিত হয়েছে। প্রথমটিতে ছুরিকাঘাতে 2জন মানুষ মারা যাচ্ছে, এবং যারা বেঁচে থাকছে তাদের জীবন মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। বেঁচে থাকছে কে? ওই প্রেমিক লিওনার্দো, তার স্ত্রী। এই নাটকে কারুর নাম নেই একমাত্র লিওনার্দো ছাড়া। একমাত্র লিওনার্দোরই নাম আছে, কারণ লিওনার্দো ইজ দ্য ডেস্টিনি। এই নাটকের ভাগ্য নিয়ন্ত্রণ হচ্ছে লিওনার্দো। ঠিক গ্রিক ট্র্যাজেডিতে যেমন একটা ডেস্টিনির রোল আছে, এখানে ঠিক তাই, যে লিওনার্দো ইজ দ্য ডেস্টিনি অফ দ্য প্লে। এরপরে আমি আসছি, আমি অনেকক্ষণ বলছি, জানি না ধৈর্যচ্যুতি ঘটাচ্ছি কি না, ইয়েরমা নাটক প্রসঙ্গে। ইয়েরমা শব্দটির অর্থ হচ্ছে নিষ্ফলা, মানুষের ক্ষেত্রে বন্ধা। এখানে নাটকে সবার নাম আছে, একমাত্র নাটকের যে নায়িকা, যাকে ঘিরে নাটকটা আবর্তিত, সেই নায়িকার নাম হচ্ছে ইয়েরমা, কারণ সে সন্তানবতী নয়। সন্তানবতী নয় বলে লোকে আমি কিন্তু ছোটোবেলায় আমি দেখেছি অনেককেই বলতে, আরে ওই যে সেই বাঁজা বউটারে। এই কথাটা কিন্তু আমাদের ছোটোবেলায় আমি উল্লেখিত হতে শুনেছি। আরে বুঝতে পারছিস না, ওই যে অমুকদের বউটারে, আরে যেটা বাঁজারে। এই যে একটা মানুষকে সন্তান হওয়া বা না হওয়া দিয়ে দেগে দেওয়া। আমি জানি না এখানে সবাই জানেন কি না, সংস্কৃতে একটা শব্দ আছে কাক বন্ধা। কাক বন্ধা মানে যার একটি সন্তান, তার মানে একটি সন্তান যথেষ্ট নয়, প্রচুর সন্তান থাকলে তবে ভালো। এই যে মেয়েটি, এ সন্তানবতী হতে পারেনি। প্রথমে দেখা যাচ্ছে সে বিয়ের বছর 1.5 অবস্থায় সে কীরকম, তারপরে দেখাচ্ছে 3.5-4 বছর পরে কীরকম, আর 5 বছর পরে কীরকম। এই মেয়েটি আকুল মা হওয়ার জন্য, তার সমস্ত স্বপ্ন, তার পৃথিবীতে আর কিচ্ছু চাই না জীবনে, তার একটি বাচ্চা চাই, ছেলে হোক বা মেয়ে হোক। সে তার মেয়ের চুলের ফিতে ঝর্নার জলে ধুচ্ছে এমন কল্পনা করছে, তার মেয়ের চুলে জুঁই ফুলের গন্ধ, তার ছেলের দোলনা তার জঠরের মধ্যে বাঁধা, সেই দোলনায় কবে তার সন্তান, তার ছেলে দুলবে। তার স্বামী এ ব্যাপারে উদাসীন। বেশিরভাগ সময় কি হয়, পুরুষদের তরফ থেকে একটা চাপ আসে যে কেন আমার বংশধর আসছে না, কিন্তু এক্ষেত্রে কিন্তু তা নয়। ছেলেটি বলছে আরে ভালো তো, আমাদের পয়সা খরচা করতে আর কেউ আসবে না। এখনকার অনেকের যে ফিলসফিটা, যেটাকে বলে ডিঙ্ক, বোথ আর্নিং অ্যান্ড নো কিডস। তো এখানে ছেলেটি বলছে কিছু অসুবিধে নেই, তোমার যদি মনে হয় তো তুমি তোমার বাপের বাড়ি থেকে কাউকে এনে মানুষ করো না। কিন্তু মেয়েটি চায় নিজে মা হতে, বাপের বাড়ি থেকে কাউকে এনে মানুষ করলে তার মন ভরছে না, এবং সে নানাভাবে চেষ্টা করছে কিভাবে মা হওয়া যায়। তারপরে সে খোঁজ পায় যে পাহাড়ের ওপরে একটা তীর্থস্থান আছে, যেখানে এই বন্ধা মেয়েরা যায়, তারা সন্তান কামনায় সেখানে একটা কিছু রিচুয়ালস করে এবং তারা সন্তানবতী হয়। তো এই মেয়েটিও সেখানে যায়। সেখানে গিয়ে তার সামনে একটা প্রলোভন আসে, মানে ইঙ্গিতটা এই যে অন্য কোনো পুরুষের সঙ্গে উপগত হলে হয়তো তুমি মা হতে পারবে। সেটা খুব একদম সোজা সাপটা চোখে আঙুল দিয়ে না বললেও তার ইঙ্গিতটা কিন্তু খুব স্পষ্ট। মেয়েটি রিফিউজ করে যে আমি আমার সম্মান বিসর্জন দেব না, আমি একজন বিবাহিত মেয়ে, আমার কাছে আমার সম্মানটা খুব বড় জিনিস। এবং তারপরে তার স্বামী যখন
তাকে কামনা করছে, মেয়েটি রেগে যায় যে আমার সন্তান নিয়ে তোমার কোনো চিন্তা নেই, তুমি শুধু আমাকে তোমার একটা কামনা মেটানোর সামগ্রী হিসেবেই দেখছো। সেই যে ফ্রাস্ট্রেশন, সেই যে রাগ, সেখান থেকে মেয়েটি তার স্বামীকে গলা টিপে হত্যা করে। এবং হত্যা করার পরে সে বলছে, শুনে রাখো সবাই তোমরা, আমি বাঁচা, আমি চিরকাল বাঁচা থাকবো, কারণ আমি আমার খোকাকে হত্যা করেছি। আমার স্বামী যদি নেই তাহলে আমি সন্তান কোথায় পাবো? এইখানে এটাও কিন্তু আরেকটা অবদমন। কিসের অবদমন? যে সমাজের অবদমন। সমাজ তাকে ইয়ের মা বলে ডাকছে, সবাই তাকে ইয়ের মা বলে ডাকছে। এর থেকে বড় অবদমন, এর থেকে বড় অপমান আর কি হতে পারে? তার নামটাই লোকে ভুলে গেছে, সে বাঁজা, এটাই তার অভিজ্ঞান। এইখানেও এই যে অবদমনের প্রতিবাদে হিংস্রতা আসে। এই ইয়েরমাতেও কিন্তু আমরা সেটাই দেখছি, যে এই যে সামাজিক অবদমন, এখানে কিন্তু আমরা একটা ব্যক্তি মানুষের অবদমন দেখছি না, আমরা দেখছি সামাজিক অবদমন। এবং সেটাই কিন্তু এই মেয়েটির মধ্যে এমন একটা হিংস্রতা তৈরি করছে, যেখানে একটা সহজ সরল গ্রাম্য মেয়ে, সে তার কতখানি নিজের মধ্যে শক্তি তৈরি হলে, অস্বাভাবিক শক্তি তৈরি হলে একজন কৃষক, গায়ে খাটা মানুষকে একটা মেয়ে গলা টিপে হত্যা করতে পারে, এটা ভাবার বিষয়। এবং এই সিরিজের শেষ নাটক হচ্ছে লা কাসা দে বের্নার্দা আলবা বা বের্নার্দা আলবার বাড়ি। এই নাটকটা তখন লেখা হয় যখন ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর সরকার স্পেনে অধিষ্ঠিত হয়ে গেছে। এবং লোরকা ঠিক যে কারণে রূপক ধর্মিতায় মারিয়ানা পিনেদা লিখেছিলেন, সেই রূপক ধর্মিতার জায়গা থেকেই উনি লা কাসা দে বের্নার্দা আলবা নাটকটা লেখেন। এখানে এর গল্পটা হচ্ছে যে একটা গ্রামের একটা পরিবার, সেই পরিবারে কোনো পুরুষ সদস্য নেই। পরিবারের কর্ত্রী একজন মা, যিনি, তার নাম বের্নার্দা আলবা। বের্নার্দা আলবার 5টি মেয়ে। প্রথম মেয়েটি তার আগের পক্ষের স্বামী থেকে, আর পরের 4টি মেয়ে তার পরের পক্ষের স্বামী থেকে, যে ভদ্রলোক সদ্য মারা গেছেন। তিনি, খ্রিশ্চানদের মধ্যে আমরা জানি যে কেউ যদি মারা যায় তাদের একটা মোর্নিং পিরিয়ড থাকে, সেটা এক একটা চার্চ ডিসিপ্লিনে এক এক রকম, অনেকের ক্ষেত্রে সেটা 40 দিনের মোর্নিং পিরিয়ড থাকে। উনি বললেন, উনি ফতোয়া জারি করলেন, ওনার বাড়িতে এখন থেকে 8 বছরের একটা মোর্নিং পিরিয়ড চালু হলো। এই 8 বছর বাড়ির সমস্ত জানলাগুলোকে ইট দিয়ে বন্ধ করে দেওয়া হবে, সমস্ত পর্দাগুলো হবে কালো রঙের, বাড়ি থেকে মেয়েরা কোথাও বেরোবে না, কোনো রঙিন পোশাক পরবে না, সবাই কালো পোশাক পরে থাকবে। রঙিন পোশাক থাকলে সেটাকে কালো রঙে চুবিয়ে কালো করে নিতে হবে। কালো পাখা ব্যবহার করতে হবে, গরম লাগলে রঙিন পাখা ব্যবহার করা যাবে না, রাস্তায় বেরোবে না, হাসাহাসি করবে না, ইত্যাদি প্রভৃতি। এবং বিয়ের কথা তো ভাববেই না। মেয়েরা কিন্তু সবাই বড়। তার যে বড় মেয়েটি, যে আগের পক্ষের, তার উপরে তো মর্নিংটা পুরোটা চালু হয়নি, কিছুটা হয়েছে। সেখানে কিন্তু মা বলছে যে ঠিক আছে, তোমার বাবা না হতে পারে, কিন্তু তিনি তোমার বাবার থেকে কিন্তু কম ছিলেন না, এটা মনে রেখো। সেই মেয়েটির বিয়ে ঠিক হয়ে আছে, যে এই বের্নার্দার যে বড় মেয়ে আঙ্গুস্তিয়াস, পাত্র তার থেকে বয়সে অনেকটা ছোট। সেই পাত্র বিয়ে করতে চায় এই মেয়েটিকে, কারণ এই মেয়েটি তার বাবার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে অনেকখানি জমি এবং অর্থ পেয়েছে। সেই লোভেই কিন্তু এই ছেলেটি, যে ওর থেকে বয়সে বেশ কিছুটা ছোট, ওকে বিয়ে করতে চায়। এই ছেলেটি ওই বাড়ির পরিধির মধ্যে একমাত্র পুরুষ। ফলে শুধু আঙ্গুস্তিয়াস, যার সঙ্গে এই ছেলেটির, যার নাম পেপে, যার বিয়ে হতে চলেছে, বাকি যে 4টি মেয়ে, মাগদালেনা, আমিলিয়া, মার্তিরিও এবং আদেলা, এদের সকলেরই এই ছেলেটির প্রতি প্রচণ্ড আগ্রহ।
কারণটা স্বাভাবিক, এদের জীবনে তো আর কোনো ছেলেকেই তারা চোখে দেখেনি, তাদের তো বাড়ি থেকে কোনোদিন মা বেরোতেই দেখেনি, শিকল দিয়ে বেঁধে রাখা একটা পরিবার। ফলে ওই পেঁপেকে ঘিরে তাদের বোনেদের মধ্যে প্রচণ্ড হিংসা, এবং সেই হিংসাটা এক এক সময় হিংস্রতা তৈরি হয়ে যাচ্ছে। এতটাই হিংস্রতা যে একজন অন্যজনকে পারলে মেরেই ফেলে। তার মধ্যে সবচাইতে হিংস্র হচ্ছে চতুর্থ বোন মার্তিরিও। তার কারণ মার্তিরিও কুরুপা, মার্তিরিও কুঁজো, তাকে দেখতে ভালো নয়, অথচ তার শরীরেও কামনা আছে, সংসার করার ইচ্ছাও আছে, অথচ তার উপযুক্ত কোনো পাত্র নেই, তার পাত্র খোঁজার কোনো অবকাশও নেই। ফলে সে জানে সে পেঁপেকে পাবে না, কিন্তু আর কেউও পেঁপেকে পাবে না। পেঁপের সঙ্গে একটা গোপন প্রেম, ছোট মেয়ে যে তরুণী, যে সুন্দরী, সেই আদেলার। এই নিয়ে মার্তিরিও এবং আদেলার মধ্যে একটা হিংস্র সম্পর্ক। এবং একটা সময় মার্তিরিও যখন আবিষ্কার করে যে আদেলা বাড়ি থেকে চুপি চুপি রাতের অন্ধকারে পালিয়ে যায় পেঁপের সঙ্গে অভিসারে, ও আর সহ্যই করতে পারে না। ও সেই কথাটা ওর মাকে বলে। ওর মা তখন, এটা তো পরিবারের সম্মানের পক্ষে প্রচণ্ড ক্ষতিকারক যে আমার কুমারী মেয়ে সে অভিসারে যাচ্ছে অন্য পুরুষের কাছে, এবং সেই পুরুষ যার সঙ্গে বড় মেয়ের বিয়ে হতে চলেছে। মা একবারে বন্দুক নিয়ে বেরিয়ে যায় সে ছেলেকে খুন করবে বলে। ছেলেটা পালিয়ে যায়, কিন্তু বন্দুকের শব্দে তখন এই মেয়েটি, মানে চতুর্থ মেয়েটি ছোট মেয়েটিকে বলে, ব্যাস তোমার পেঁপে কিন্তু খতম। এই মেয়েটি সেই শোকটা নিতে পারে না, সে একেবারে তড়িঘড়ি নিজের ঘরে ঢুকে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এখানে আমরা কি দেখলাম? এই যে অবদমন, এটা হচ্ছে পারিবারিক অবদমন, এবং সেই পরিবারটাকে যদি আমরা ইনফ্লেট করি, বাড়িয়ে দিই, অনেক গুণে বৃদ্ধি করি পরিবারের আয়তনকে, সেটা রাষ্ট্র হয়ে দাঁড়ায়। এবং রাষ্ট্রেও কি হচ্ছে? প্রতিবাদ মানে মারিয়ানা পিনেদা, প্রতিবাদ মানে রাষ্ট্রের নিপীড়ন, প্রতিবাদ মানে ফেদেরিকো গার্সিয়া লোরকা। সেটা ফাঁসির দড়ি না হয়ে বন্দুকের গুলি, কিন্তু ব্যাপারটা তো একই। এই নাটকটির সঙ্গে আরেকটি নাটকের কথা আমি ছোট্ট করে উল্লেখ করতে চাই। সেটা রচনাকাল এই নাটকগুলিরই সঙ্গে দোনিয়া রোসিতা লা সোলতেরা y el lenguaje de las flores। এটা একটি মেয়ের প্রতীক্ষার নাটক। একটি মেয়ে, তার এনগেজমেন্ট হয়ে যায়, তারপরে তার প্রেমিক, তার বাগদত্ত, সে একটা বিজনেসে যায় দক্ষিণ আমেরিকায়। সেখানেই সে কিন্তু বিয়ে থা করে ঘর বসত করে, ফিরে আসে না। এবং দোনিয়া রোসিতা ধীরে ধীরে, এক ধরনের গোলাপ আছে স্পেনে, যে গোলাপটা আমাদের স্থলপদ্মের উল্টো। আমি খোঁজ নিয়েছি, সত্যিই সেরকম গোলাপ আছে, যেটা সকালে ফোটে টুকটুকে লাল হয়ে, যত বেলা বাড়ে তত তার লালিমা কমতে কমতে সন্ধ্যাবেলায় সেটা একদম ধপধপে সাদা হয়ে যায়। দোনিয়া রোসিতার পোশাক যখন সে প্রথম আসছে সেটা টুকটুকে লাল, তার মধ্যে আশা আছে, আকাঙ্ক্ষা আছে, স্বপ্ন আছে, এবং যত সময় যাচ্ছে সে বুঝছে তার প্রেমিক আর ফিরবে না, সে ওই গোলাপটার মতনই শুকিয়ে যাচ্ছে। এখানেও কিন্তু লোরকা নিজের কথা বলেছেন। লোরকার নিজের যে ভালোবাসার জীবন, লোরকা কিন্তু খুব প্যাশনেট একজন প্রেমিক ছিলেন। সেই প্রেম শুধু তার কবিতা, তার নাটক, মানে একটা প্যাশনেট মানুষের যা হয়, তিনি যা কিছু করতেন তার মধ্যেই ছিল তীব্র প্যাশন এবং মানুষের প্রতি তার ভালোবাসা। সমপ্রেমী ছিলেন তিনি। ফলে তার ভালোবাসার বিষয় মানুষ ছিল পুরুষ, এবং একাধিক পুরুষের কাছে লোরকা আহত হয়েছেন, প্রত্যাখ্যাত হয়েছেন। পরবর্তী সময়ে তারা তাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ করতে বাকি রাখেনি। সেই যে যন্ত্রণাটা, সেইটাই কিন্তু তিনি এই নাটকটার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। আমি অনেকক্ষণ বললাম, আরও একটুখানি সময় আমি নিচ্ছি। লোরকা নিজে নাটক নিয়ে কিভাবে মানে নিজেকে প্রকাশ করেছেন তার দু একটা জায়গা আমি একটু জাস্ট পড়ে শুনিয়ে আমি আমার এই দীর্ঘ বক্তৃতার ইতি টানব।
লোরকা ইয়েরমা নাটকটি যখন 1934 সালে মঞ্চস্থ হয় মাদ্রিদে, সেই নাটকের শুরুতে পরিচালক হিসেবে লোরকার একটা বক্তৃতাতে তিনি বলছেন, যে জাতি নাটককে গুরুত্ব দেয় না, মঞ্চস্থ হতে সাহায্য করে না, সে জাতি মৃত না হলেও মৃতপ্রায়। আর যে নাটক সমাজ এবং সময়ের হৃৎস্পন্দনকে আত্মস্থ করে না, সে নাটকের অধিকার নেই নিজেকে নাটক বলে দাবি করার। সে নাটক শুধুই রুদ্ধদ্বার ঘরের মধ্যে সময় নষ্ট করার খেলা। লোরকার কাছে নাটক ছিল কিন্তু একটা সোশ্যাল কমিটমেন্ট। যেমন ভালোবাসা, তেমনই তিনি সমাজকে অ্যাড্রেস করে সমাজের উদ্দেশ্যে তিনি যা বলতে চেয়েছেন, কবিতার থেকে অনেক বেশি সেগুলি কিন্তু তিনি বলেছেন তার নাটকের মাধ্যমে। আমি শুরুতেই যেটা বললাম যে লোরকা মনে করতেন কবিতাটা হচ্ছে কবি এবং পাঠকের একের সঙ্গে এক মনোবিনিময়, নাটকটা হচ্ছে বহুর সঙ্গে বহু। স্টেজে যারা আছেন আর যারা দেখছেন তাদের মধ্যে একটা একটা কমিউনিকেশন গড়ে তোলা, তাদের মধ্যে একটা এক দর্শন গড়ে তোলা, এটা ছিল লোরকার নাটকের দর্শন। আরেক জায়গাতেও লোরকা বলছেন লোরকার নাটক আসলে খুব কাব্যময়। একমাত্র হাউস অফ বের্নার্দা আলবা, লা কাসা দে বের্নার্দা আলবা বাদে লোরকার বাকি সব নাটকই কিন্তু গ্রিক ট্র্যাজেডির মতন কাব্য নাটক, কবিতার মাধ্যমে লেখা। এবং নাটকে তিনি প্রচুর কবিতা এবং গানের ব্যবহার করেছেন, যেগুলো একক কবিতা হিসেবে অসাধারণ। লোরকা কবিতা এবং নাটকের সম্পর্ক নিয়ে বলছেন, যে নাটক কালোত্তীর্ণ হয়েছে তা নিঃসন্দেহে কোনো কবির লেখা। নাটকের সৃজনে কবির হাত থাকতেই হবে। যত ভালো নাটক তার স্রষ্টা তত বড় কবি। গীতিকাব্যের কবি নয়, নাট্য সৃজনের কবি। এ ব্যাপারে স্পেনের কবিতার ধারা চিরদিনই অনবদ্য। এখানকার দর্শক কাব্যনাটকের রসাস্বাদনে অভ্যস্ত। যদি কোনো মানুষ কবি না হয়েও শুধুমাত্র ছন্দে ভাব প্রকাশ করতে সক্ষম হন, তিনিও এখানে এই স্পেনে মানুষের শ্রদ্ধা পেয়ে থাকেন। নাটকে কবিতার ভূমিকা এখানে সমাদৃত। লোরকার নাটকের মধ্য দিয়ে উঠে এসেছে আকাঙ্ক্ষার কথা, অবদমনের কথা এবং স্বাধীনতার কথা। সবচাইতে বেশি তিনি অবদমনে থেমে থাকেননি কখনো। তার নাটকের মধ্য দিয়ে অবদমনের উত্তরণ এবং স্বাধীনতার জন্য মুঠি বাঁধা হাতটা সবসময়ই কিন্তু ওপরে তোলা থেকেছে। সে কারণেই লোরকার মৃত্যুর প্রায় 90 বছর হতে চলেছে। এই নাটকগুলি তারও আগে লেখা, এগুলি এখনও এত প্রাসঙ্গিক, এখনও এগুলির সঙ্গে আমরা এত বেশি করে আমাদের সমাজের, আমাদের মননের, আমাদের চিন্তার, আমাদের ক্রাইসিসের আমরা যোগাযোগ খুঁজে পাই। আমি আমার কথা এখানেই শেষ করলাম। যারা এতক্ষণ ধরে আমাকে এতটা মনোযোগ দিলেন তাদের সবাইকে আমার অনেক ধন্যবাদ।